ভোট হচ্ছে আপনার আর আমার হাতে, কিন্তু চারিদিকে কি শুনতেছি? আমেরিকা জিতাই দিতেছে জামাতে ইসলামকে, পাকিস্তান জিতাই দিতেছে জামাতে ইসলামকে, ভারত জিতাই দিতেছে বিএনপিকে, এরকম কথাবার্তা চারিদিকে। কিন্তু ভোট তো আমাদের হাতে। বিদেশ থেকে কেউ কি পারবে জিতাইতে? আসলে পারবে। কিভাবে পারবে জানেন? আমাদের 1.5 কোটি ভাই বোন আছে এই প্রবাসে, আমাদের দেশে 1.5 কোটি ভাই বোন প্রবাসে আছে। ওনারা এই প্রবাস থেকে না যাকে সাপোর্ট দিবে তারাই এবার ক্ষমতায় আসবে। এটা একটা সোজা অঙ্ক। হ্যাঁ, 2 2 4, আবার পাশাপাশি রাখলে 2 আর 2 22 হয়ে যায়। এটা সেই 22-এর হিসাব। দেখেন, প্রতিটি প্রবাসী ভাইয়ের সঙ্গে বা বোনের সঙ্গে বাংলাদেশের একটা পরিবার জড়িত। প্রত্যেকটা পরিবার আপনি একটু কল্পনা করেন তো, 4 থেকে 5 জনের কম আছে, আরো বেশি। তারপরে তো আছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। এখন বউকে যদি বলে এক প্রবাসী ভাই, এই শোনো, তোমাকে কিন্তু আমি আর মেকআপের টাকা পয়সা দেবো না যদি জামাতে ভোট না দাও, দুষ্টামি কইরা যদি বলে, ওই বউ কি বলবে? না না, আমি জামাতে ভোট দেবো, তুমি আমার মেকআপের টাকা পাঠাও, বলবে না? ঠিক তেমনি ভাবে ধরেন একটা ভাই যদি বলে প্রবাসী এক ভাইয়ের কাছে, ভাইয়া তুমি না আমার একটা বাইক কিনা দিবা কইছিলা, ভাই যদি বলে জামাতে ভোট দিবি তাইলে বাইক কিনা দেবো, ওই ভোটটা কি পাবে না? ওই ভাই, ছোট ভাই ভোটটা কি পাবে না? বড় ভাই কথা শুনবে না? অবশ্যই শুনবে। তেমনি ভাবে যদি প্রবাসী এক বোনও ভাই তার মাকে বা তার বোনকে বা তার ননদিকে, আত্মীয় স্বজনকে যদি বলে, তাহলে একটা হিসাব করেন তো, 5-6 জন করে যদি ধরেন, আমার তো মনে হয় 7 থেকে 8 কোটি ভোট হয়ে যায় এখানে। হয় না? হয় তো ভাই, আরো কমান, আরো ফেরা দান, ধরেন 5 কোটি ভোট। 5 কোটি ভোট তো হয় যদি বিদেশ আর দেশ মিলায়া, ওনারাও তো ভোট দিবে। তার মানে কি জানেন, এই প্রবাসীরা যাদেরকে সাপোর্ট দিবে তারাই ক্ষমতায় আসবে। কিন্তু প্রবাসী সব ভোট কি জামাত ইসলাম পাবে? জামাত ইসলাম এই প্রবাসী ভাই বোনদের ভোটটার অধিকারটা আইনা দিছে। এই ভোটের অধিকারটা জামাত ইসলামের কারণে ওনারা পাইছে। তার মানে কি সবাই ওনাদেরকে ভোট দিবে? না, এমন কোনো কথা না। বিএনপির প্রচুর মানুষ আছে ভাই, হ্যাঁ, বিদেশে আমরা দেখছি না, এগুলো অনলাইনই তো দেখা যায়। এই বিদেশিরা বিএনপিকে তো ভোট দিবে। কিন্তু এখন একটা প্রশ্ন দেখা দিচ্ছে, এই ভোটটা পাবে কিনা। কারণ এখানে মাঝপথে একটা বিরাট ঘটনা ঘটা গেছে, যেটা ঘটা উচিত হয় নাই। এর আগে তো একটা ঘটনা ঘটছে পোস্টাল ভোট নিয়ে, যে পোস্টাল ভোট আমরা চাই না, কেন এই পোস্টাল ভোটের মাধ্যমে জালিয়াতি হচ্ছে, এটাকে আবার নতুনভাবে করা হোক, এরকম একটা দাবি তো নির্বাচন কমিশনারের সামনে যায় তুললো তারা, তাই না? 3টা দাবির মধ্যে এটা একটা দাবি ছিল না? নিশ্চয়ই ছিল। কিন্তু এই ঘটনাতে, এই দাবিটা তোলাতে বিদেশি ভাই বোনরা কি খুশি হয়েছে? আপনারাই বলেন। নিশ্চয়ই খুশি হবে না। হায় হায়, আমাদের ভোটের অধিকার দেখি কায়রা নিতে চায়। কারণ ওই যে পাপিয়ার কথাগুলো তো কেউ ভুলে নাই। ম্যাডাম পাপিয়া যেভাবে বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন চ্যানেলে যায়, যেভাবে প্রবাসী ভাই বোনদেরকে ধোলাই করে, ওই ধোলাইয়ের কারণে ওই ভোটটা কি ওদিকে যাবে? নিশ্চয়ই যাবে না। মানুষ কষ্ট পায় তো ভাই, কথাতে কষ্ট পায়। আমরা ভোট দেবো, আপনার কি অসুবিধা? উনি দাবি তুলছে কি, ওনারা কি কোনোদিন পুলিশের বাড়ি খাইছে? ওনারা কি কোনোদিন দৌড়ানি খাইছে? ওনারা তো আরাম আয়েসের দিন যাপন করতেছে, বিদেশ থেকে দেশের টাকা পাঠাইতেছে, টিনের ঘর আসিল ওইটারে পাকা করতেছে। চিন্তা করেন, অথচ এই দেশটা চলে কিভাবে ভাই? এই রেভিনিউসের টাকা দিয়া চলে, আমাদের গার্মেন্টসের যে ভাই বোনরা কাজ করে তাদের টাকা দিয়া চলে, তাই না? কিন্তু ওগুলো বলার সময় কোনো হুঁশ থাকে না, কোন কথায় কে কষ্ট পাবে ওইটা মনে রাখে না। ওই যে চোখ থেকে যদি পইরা যায় আর উঠা দাঁড়াইতে পারে না, ওই গল্পটা জানেন না? নিশ্চয়ই জানেন। দেখেন, একটা মানুষ যদি 4 থেকে 5 তলা উপর থেকে পইরা যায় নিচে, ওই মানুষটা কিন্তু চিকিৎসা নিয়ে আবার উঠা দাঁড়াইতে পারে। কিন্তু এই 5 ফিট থেকে, এই যে 5 ফিট আমি দাঁড়ায় রয়েছি, এই চোখ থেকে যদি পইরা যায়, মানে এই মন থেকে যদি পইরা যায়, ওই মানুষটার কাছে কোনোদিনই দাঁড়াইতে পারবে না। কারণ আমার ঘৃণার কারণেই তো তুমি নিচে পইরা গেছো। আর ওই ঘৃণাটা কেন নেবেন আপনারা? এত বড় ভুল কেন করবেন? দেখেন, এক চ্যাংরা মানি, বুঝছেন তো? চ্যাংরা মানি যুবক, হ্যাঁ, একটা আঞ্চলিক ভাষা। এই যুবক কিছু কন্টেন্ট বানায়, উনি কন্টেন্ট ক্রিয়েটার। আপনারা তো দেখছেন কয়েকদিন আগে শাহাবুদ্দিন পার্কের মধ্যে খুব সুন্দরভাবে আয়োজন কইরা কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বড় দলের চেয়ারম্যান সাহেব বসছিল। এখন এখানে দেখেন, ওই চ্যাংরা মানে ওই যুবক ওইখানেও বসা ছিল। এখন এই যুবকের দোষটা কি? বিরাট বড় দোষ আমি মনে করি, বিরাট বড় অন্যায় করছে। এই অন্যায় কিভাবে যে মাইনা নিল, আমার মনের মধ্যে একটা প্রশ্ন। আসলে কি উনি সব কিছু জানে? মাহমুদুর রহমান স্যার যে বলছিল আমার দেশ পত্রিকার, যে আপনার আশেপাশের লোকের কথা কানে নিয়েন না, আপনি বিদেশে ছিলেন অনেক দিন, আপনি অনেক কিছুই জানেন না। এখন তো দেখতেছি আসলেই উনার কথা ঠিক, উনি তো অনেক কিছুই জানেন না। উনি যদি জানতেনই তাহলে এই চ্যাংরাকে কিভাবে ওই স্থানে জায়গা কইরা দিল, উনার সামনে বসার সুযোগ কইরা দিল। উনি আবার তাকে এখানে শোল্ডারে বাহ বাহ দিতেছে, বাহ বাহ, এগিয়ে যাও বেটা। কেন?
ওই ছেলেটা তো বলছে যে এই যে প্রবাসে পোস্টাল ভোটগুলো যে দিতেছে, যারা এই ভোট দিবে জামাতে ইসলামকে, তারা তাদের মা বোনকে জামাতের কাছে, তারা যে নিজের বউকে, যারা প্রবাসী এবং গাড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? এত খারাপ ভাবে সমালোচনা করছে এবং ভাইরালও হয়েছে। এটা কি ওনার চোখে পড়ে নাই, নাকি চোখে পড়তে দেওয়া হয় নাই? ওই যে মাহমুদুর রহমান স্যার বলছে না যে আপনার অনেক কিছু কানে যাবে না, অনেক ঘটনা আপনি দেখেন নাই যেহেতু আপনি বিদেশে ছিলেন। ওইটাই তো সত্য। আমার বিশ্বাস, আমার একদম 100% বিশ্বাস, উনি না যায় নাই ওনার সামনে বসার সুযোগ কইরা দিছে। উনি তো দেয় নাই, ওনার লোকজন কইরা দিছে। উনাকে যখন পিঠ চাপড়াইতেছিল, ওনার শোল্ডারে যখন বাহাবা দিতেছিল, তখন তো ভাই বুক ভাঙ্গা চুরা চুরমার হয়ে যাইতেছিল তাদের, জানেন, প্রবাসী ভাই বোনদের। হায় হায়, এই ছেলেটা মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে। তো আবার সেই ছেলেটাকে কেন উনি কাছে বসতে দিল? চেয়ারম্যান স্যার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলেছেন, আই ফলো ইউ আ লট, সো ইটস আ গ্রেট থিং ফর মি। কেন উনি বাহাবা দিল? উনাকে কি জানতে দেওয়া হয় নাই, নাকি উনি যাই না শুনে এটা করছে? উনি কি চায়? উনি কি চাইতে পারে? উনি কি ওই আসনে বসা, ওই চেয়ারে বসা এটা চাইতে পারে যে কোনো ছেলে প্রবাসী বোনদেরকে নিয়ে, মাদেরকে নিয়ে এত অপমানজনক কথা বলবে, তারপরে তাকে এরকম করে শাকবাসী দিবে? বিশ্বাস করতে চাই না ভাই। আমি এইটুকুই ভাবতে চাই যে উনি জানে না, ওনাকে জানতে দেওয়া হয় নাই, এইটুকুই ভাবতে চাই। কারণ কি, ওইটুক যদি ভাবতে চাই যে উনি যাই না শুই না এটা করছে, তাহলে তো ভাই ওই চোখ থেকে পয়রা যাবে, মন থেকে পয়রা যাবে, তাদের মন থেকে পয়রা যাবে এই প্রবাসী ভাই বোনদের। আর ওই প্রবাসী ভাই বোনদের হাতে কত ভোট আছে, একটু আগেই তো আমরা এই নিয়ে আলোচনা করলাম। দেখছেন কত বিশাল বড় একটা ভোট ব্যাংক হারাইলো। ভাবা যায়? ভাবা যায় না। অনেক কিছুই ভাই ভাবতে ইচ্ছা করে না, আবার ভাবতে হয়। কারণ কি জানেন, না ভাবলে তো ভাই সত্যটা সামনে আসবে না। ভাইবা চিন্তা সত্যটাকে সামনে আনতেই হবে, মানুষকে বুঝাইতে হবে। না বুঝাইলে তো ভাই অনেকে ভাই আছে, ভাই অবুঝ টাইপের মানুষও আছে আমাদের দেশে, একদম দলকানা মানুষও আছে। তাদেরকে শুধু আমি একটা কথাই বলবো, দেখেন এই যে আপনাদের দলের একজন ছাত্রলীগের সাদ্দাম জেলখানা, যে ঘটনাটা, যার ওয়াইফ তার শিশু বাচ্চাকে হত্যা কইরা নিজেই ফাঁসিতে ঝুলা গেছে, এই ঘটনাটা দেখছেন চারিদিকে ভাইরাল হয়ে গেছে। ভাই কষ্ট লাগে, ভাই খুবই কষ্ট লাগে। দেখেন জিন্দা মানুষ যায় মরা মানুষের সাথে দেখা করতে, এখানে মরা মানুষ গেছিল জিন্দা মানুষের সাথে দেখা করতে। মানে ওই জেলখানার গেটে নিয়ে গেছে ওই বাচ্চাকে এবং বাচ্চার মাকে, মানে ওই সাদ্দামের ওয়াইফ এবং তার সন্তানকে। দেখেন কোন পর্যায়ে চলে গেলে একটা মানুষ নিজের সন্তানকে হত্যা কইরা নিজে ফাঁসিতে ঝুলে, কারণ তার হাজবেন্ড জেলখানায়, তার চলাফেরা খাওয়া দাওয়া সব দিক থেকেই প্রবলেম, অভাবে পড়ে গেছিল, অভাবের ব্যাপারটা নিতেছিল না। একটা সন্তান নিয়ে, একটা ছোট্ট কোলের বাচ্চা নিয়ে অভাব থাকলে ভাই কেমন হয়? বাচ্চা দুধ লাগে, সংসারে খরচ আছে, ভাড়া আছে, কত টাকা লাগে। কিন্তু এই টাকাটা যে জোগাড় করতো, সে কিভাবে জোগাড় করতো? ওই যে আওয়ামী লীগের রাজনীতি কইরা জোগাড় করতো, ওইটাই তার পেশা ছিল। ওই রাজনীতি কইরা টাকা জোগাড় করতো। এখন আওয়ামী লীগের সবাই চলে গেছে, উনি ফাইসা গেছে, যেহেতু নেতাদের মতো ওনার কাছে দুইটা কইরা পাসপোর্ট ছিল না, যার জন্য ফাইসা গেছে। এখন জেলখানা, পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল। খুবই কষ্ট লাগছে ভাই, খুবই কষ্ট লাগছে। কিন্তু প্রশ্ন এখানে একটাই, আপনারা আওয়ামী লীগ যারা করেন, এই যে অনলাইনে দেশ চালাইতেছেন, সবকিছু তো বলতেছেন, সবাই সাথে দেখি কথা বলতেছেন, দিল্লিতে মিটিং করতেছেন, প্রেস কনফারেন্স করতেছেন, কিন্তু কেন মাঠ পর্যায়ে যারা জেলে আছে তাদের পরিবারের খোঁজ খবর নিতেছেন না? কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তো নিয়ে চলে গেছেন, ওই টাকা থেকে কিছু টাকা কেন বিকাশে দিতেছেন না? বিকাশে দিতেছেন কোথায়? ওই যে ছোট ছোট মিছিল বাইর করার জন্য, জয় বাংলা জয় বাংলা করার জন্য। আজকে তো দেখলাম এই যে এই নির্বাচনের প্রচারণার একটি মঞ্চ থেকে জয় বাংলা বলতেছে, জয় বাংলা বলতেছে। আমার কাছে অবাক লাগছে না? একদমই অবাক লাগে নাই। এর আগেও আমি ওনাদের যে সেক্রেটারি, ওনার পিছন থেকে একজনকে জয় বাংলা বলতে দেখছি। অনেককে আমি এমনও দেখছি শেখ খালেদা বেগম বলতে দেখছি না ভাই? দেখছি তো। বক্তব্য শেষ করে ভাই শেখ হাসিনার জয় বইলা ফালায়, জয় বাংলা বইলা ফালায়। এইসব হাস্যকর ঘটনাগুলো আমরা কিন্তু দেখে আসতেছি, আমরা বুঝাও নিতেছি। আচ্ছা ঠিক আছে, এদের সঙ্গে এরা মিলে গেছে, ওকে, এরাই বোধহয় ক্ষমতায় চলে আসবে। আসুক, কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষের তো মন জয় করতে হবে, এখান থেকে পয়রা গেলে হবে না। আপনারা যে কোনো কথাই বলতেছেন, ওইটা নিয়েই কেন সমালোচনা হচ্ছে, ওইটা নিয়ে কেন মিম বানাইতেছে, ওইটা নিয়ে কেন ট্রল হইতাছে? কারণ কি জানেন, বর্তমানে যুগটাই এরকম। এখন আমি যদি বলি যে এই যে ভূমিকম্প হয়েছে এই জায়গায়, এই জন্য যে এখানে একটা ছেলে একটা মেয়ে এসে আগাম করছিল, যার জন্য এখানে ভূমিকম্প হয়েছে, কিন্তু বিজ্ঞান কি সেই কথা বলে না। কিন্তু যারা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করছে, এখন তো শিক্ষার হার অনেক, তারা কিভাবে নিতেছে? তারা বলতেছে আহায় উনি এটা কি বললো, এইটা উনি কোন ফতুয়া দিল, যার জন্য ওনার নামের আগে মুফতি লাগাই দিতেছে, ট্রল করা হইতাছে। এটা উনি বুঝতেছে কিনা, বা ওনার আশেপাশের মানুষ বুঝতেছে কিনা আমি জানি না, নাকি ওনারে বুঝতে দেওয়া হচ্ছে না, নাকি আসলে উনি না বুঝার ভান করতেছে। আবার এমনও হইতে পারে কিছুটা দিশাহারা হইতে পারে। কারণ কি জানেন,
লেভেল প্লেইং ফিল্ড তো কইরা দিছে ডক্টর ইউনূস স্যার, এখন খেলেন। কিন্তু খেলতে গেলে আরেকটা প্রবলেম আছে, মাঠ যতই সমান হোক বাতাস যেদিকে থাকে সেদিকে কিন্তু বল যায়, এটা মনে রাখতে হবে। মনে করেন একটা গোলকিপার এদিকে, একটা গোলকিপার এদিকে, এদিক থেকে যারা এদিকে গোল দিবে তারা কিন্তু একটু প্রবলেমে পড়বে, কারণ বাতাস এদিকে। আর এদিক থেকে যারা এদিকে গোল দিবে তাদের সুবিধা, বলটা মারার লগে লগে ওই বাতাসও একটু হেল্প করবে গোল হওয়ার জন্য। বাতাস তো ঘুরে গেছে, বাতাস এখন এই জামাতে ইসলামের দিকে চলে যাচ্ছে। এমন এমন নতুন নতুন পাবলিসিটি আনতেছে মানুষের চোখের সামনে, মানুষ না বুঝছেন অবাক হয়ে যাইতেছে। ওই যে গানের কথার মধ্যে লেখছে না, খেলা চলছে কোন লেভেলে, ওই কোন লেভেলে দেখেন। আমি একটু আগে দেখলাম একদল তরুণ পিঠের মধ্যে ব্যাগ নিছে, আর ওই ব্যাগের পিছনে এরকম ভাই বিরাট বড় একটা স্ক্রিন, আর ওই স্ক্রিনের মধ্যে দেখাইতেছে গত এই 15-16 মাসের ইতিহাস, 16 মাসের ইতিহাস তুলে ধরতেছে। এই ইতিহাসের মধ্যে যত অপকর্ম হয়েছে সব কিছু মানুষকে দেখাইতেছে, বুঝছেন? কার কাছ থেকে কে কত টাকা নিছে, কে কি মারছে না মারছে, এগুলার মুখে আনতে চায় না, কারণ ওই চান্দাবাজ কথাটা মুখে আনলেই না ভাই অনেকে খেয়ে পা যায়, অনেকে রাগ করে। চান্দাবাজ কথাটা এমন এক জায়গায় চলে গেছে, এখন চান্দাবাজ আর রাজাকার এই দুইটা শব্দকে পাশাপাশি রাখেন, দেখবেন সবচেয়ে ঘৃণিত, কিন্তু সবচেয়ে ঘৃণিত এই চান্দাবাজ, রাজাকার ঘৃণিত না। রাজাকার মানি এখন মানুষ বুঝা নেয় জয়ের স্লোগান, রাজাকার মানি একটা জোশ চলে আসে, কি যে মানে রাজাকার কইলি, এই পর্যায়ে নিয়ে ঠেকায় দিছে। মানুষের মন চেঞ্জ হয়ে যায় ভাই। হ্যাঁ, মানুষ যেটা দেখে ওটা আবার ভাবে। আপনার ধ্যান ধারণা আমার উপরে চাপায় দিবেন, পারবেন না। আমি যত কথাই বলি, যত গলাবাজি করি ভাই, আমি আপনাদের জোর করে কিছু বুঝাইতে পারুম না। দেখেন আজকে একটা দেখলাম, একজন ফকির মানুষ, ফকির আর ভিখারি, ফকির আর ভিখারির মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। ভিখারি কারা জানেন? যারা আমরা, যাদেরকে আমরা এই সমাজ থেকে কোনো রকম হেল্প করি না, দূর করি, মানে তার পাশে আমরা দাঁড়াই না, এই সমাজের মানুষ দাঁড়ায় না, এই দুনিয়ার মানুষ দাঁড়ায় না, সে হইলো ভিখারি। আর ফকির হইলো সে যে এই সমাজকে কোনো গণ্যই করে না, সমাজকেই সে ত্যাগ করে, এই দুনিয়াটাকেই সে ত্যাগ করে, সে হইলো ফকির। তেমনি এক ফকির, আমার মনে হইলো উনি ফকির, উনি ভিখারি না। কারণ কি জানেন? উনি একটা চরম সত্যি কথা বলছে। সেটা কি জানেন? আমাদের আল কোরআনে লেখা আছে না জাকাতের ব্যাপারে? দেখেন এই জাকাত যদি বড় লোকরা দেয় তাহলে কিন্তু আর কোনো ভিখারি থাকে না, কোনো ফকির থাকে না। কিন্তু আমরা কি সবাই জাকাত দেই না? কিছুদিন আগে জামাতে ইসলাম বলছিল যে আমরা এই জাকাত নিয়ে আসবো বাইরে থেকে, বিদেশ থেকে আমরা জাকাত নিয়ে আসবো। যতগুলো ইসলামিক কান্ট্রি আছে না ভাই, ওদের জাকাতের যে ফান্ড আছে, ওই ফান্ড থেকে যদি টাকা আনেন, আমাদের যে জাতীয় বাজেট হয় না, ওই বাজেটের অর্ধেক টাকা আনতে পারবেন প্রতি বছরে। এরকম একটা ফান্ড রয়ে গেছে সারা পৃথিবীতে সমস্ত মুসলমান দেশগুলোতে। সেই টাকা যে আমাদের দেশে আসে নাই তা না, কিন্তু ওই গরিব পর্যন্ত পৌঁছায় নাই, ওই ভিখারি পর্যন্ত পৌঁছায় নাই, ওই ফকিরের হাতে যায় নাই। ওই টাকাটা নেতারা মাইরা দিছে। আজকে দেখেন একজন ওই ফকির বলতেছে জামাত ইসলামকে আমি ভোট দিব। তখন ওনাকে ওই পাশে থেকে জিজ্ঞাসা করছে কেন ভোট দিবেন? উনি বলছে যে জামাত ইসলামকে ভোট দিলে ফকির আর ফকির থাকবে না, ভিখারি আর ভিখারি থাকবে না, কারণ ওনারা জাকাতের টাকা আমাদের হাতে দিবে। আমাদের দেশের ধনীরা জাকাতের টাকা তো দেয় না, ওনারা ওই জাকাতের টাকা আদায় করে আনবে, বিদেশ থেকে জাকাতের টাকা আনবে, আমাদেরকে আর ভিক্ষা করতে দিবে না। দেখছেন চাওয়া পাওয়ার হিসাবটা কোন জায়গা গিয়ে ঠেকছে? তার মানে কি জামাতে ইসলাম মানুষের মনের মধ্যে জায়গা করে নিছে, ওনাদের রাজনীতি দিয়া, ওনাদের কথা দিয়া, ওনাদের বক্তব্য দিয়া, তাই না ভাই? এটাই তো চরম সত্যি কথা। আমি ভোট দিব দাঁড়িপাল্লাতে, তাহলে আমাকে আর ভিক্ষা করতে হবে না। কেন ভিক্ষা করতে হবে? কারণ জামাত সরকার হলে জাকাত আদায় করবে, আর সেই জাকাতের টাকা হলেই আমাকে আর ভিক্ষা করা লাগবে। এরা তো গরিবের হক মারে খায়, কারণ তারা জাকাত দেয় না, আর জাকাত হলো গরিবের হক। আমার মন বলতেছে, এবং নিশ্চয়ই আপনার মনকে আপনি জিজ্ঞাসা করেন, আপনারও মনে এখন সায় দিতেছে যে হ্যাঁ, আল্লাহ তাআলা বোধহয় ওই পথে আমাদেরকে নিয়ে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি যত নিকটে আসছে, একটি রাজনৈতিক দলের অস্থিরতা তত বেড়ে যাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিএনপি একেবারে উন্মাদ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিরোধী মতের লোকদেরকে মারধর, তাদের প্রচারণা চালাতে বাধা দেয়া, এমনকি জামাত ইসলামের যে সমস্ত পর্দানশীলা নারী নেতৃত্ব আছে, নারী কর্মী যারা আছে, তাদেরকে যাচ্ছে তাই ভাষায় গালাগালি তো করছেই, এমনকি তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত পর্যন্ত করছে, তাদের গায়ে হাত তুলছে, মারধর করছে, বয়স্ক মহিলাদেরকে রাস্তায় ফেলে পিটাচ্ছে।
এটি কি আমাদের দেখার বাকি ছিল? শেখ হাসিনা এত নিকৃষ্টতম লোক ছিল, আমাদের কাছে মনে হতো যে শেখ হাসিনা এবং তার দলের সান্ডা পান্ডার চেয়ে নিকৃষ্ট এই পৃথিবীতে আর কোনো মানুষ হয় না। কিন্তু হঠাৎ করে কি যেন হলো, বিএনপি পুরা আওয়ামী লীগের চরিত্র ধারণ করে ফেললো। জামাতের নারী কর্মীদেরকে কিভাবে হেনস্থা করছে, তাদের হিজাব টেনে খুলছে, তাদের বুরকা নিয়ে কটূক্তি করছে, তাদের বুরকা খুলে ফেলে দিচ্ছে, তাদের পেটের উপরে লাথি মারছে, তাদেরকে পিছন থেকে লাথি দিয়ে ফেলে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কেন এই দলটির এই অবস্থা? তাদেরকে এই পথ কেন বেছে নিতে হলো? আর চাঁদাবাজির কথা তো বলবোই না। একের পর এক তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির স্বর্গরাজ্য কায়েম করেছে। এবং চাঁদাবাজি কোন পর্যায়ে চলে গেছে দেখুন। বিএনপির এক নেতা, এই যে নারায়ণগঞ্জে, বেশি দূরে নয়, নারায়ণগঞ্জের বিএনপির সাংগঠনিক সম্পাদক, তিনি একজন শিল্পপতিকে ফোন দিয়ে তাকে কিভাবে হুমকি ধামকি দিচ্ছেন এবং চাঁদা দাবি করছেন, এটি আমি মুখে বলবো না, তার একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এই অডিও রেকর্ডটি আসুন আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি খবর? যে রিয়াদ ভাই একটু কথা বলুন। আপনি ফ্যাক্টরি খুলছেন কেন? বাবা ফ্যাক্টরি খুলছেন কেন? খুলছি কেন? হুম? বাজান কি করতে হইব তুমি কইও। তোমার ফ্যাক্টরিতে আগুন ধরাই দেবো। না বাবা, বাবা আপনি তো শেখ হাসিনার নাকি লাগেন। আপনি কেডা কইছে তোমার? গুন্ডামারি চোদাইলেন কয়দিন। মানুষ মনে করেন না। আপনি এখন ফতুল্লা আসেন। আমি তো সকালে একটু লেগে লাগুটা পাইলাম না। আমি খালি রানার লেগে আগুনটা ধরাইতে দিই নেই। ফতুল্লা কত ফ্যাক্টরিতে আগুন ধরছে দেখছেন? আপনি দেশের বালেশ্বর বাল। আরে বাজান তুমি তো আমার আপনি ফ্যাক্টরিটা খুললেন গেল লেগা। আচ্ছা বাজান, তুমি যেমনে কইবা এমনি চল, মনে অসুবিধা নেই। তুমি যেটা কও, আমি তোমার কথার বাইরে কোনো সময় গেছি বাজান? আরে আপনি আমার চেরটা মোছেন নি। আপনি কি কও? আপনি মোহাম্মদ হিসাবে চেরটা মোছেন না। আপনি আজাদ দেশে বালেশ্বর বাল। আপনি বলছেন আমার আচ্ছা বাজান, যাই হোক বাবা, তুমি আপনার টাকা তো কবর লয়ে যাবেন। আপনি কবর সহ টাকা আপনি কবর দিয়ে দিলাম। আপনি এখন আহেন। আপনি আইবেন না ফ্যাক্টরি আগুন ধরাম কোনটা করুন। আচ্ছা আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। তো হইলো আমি তোমার সাথে সাক্ষাৎ করব। সেটা কখন করবো? তোমার সাথে সময় নিয়ে এগোনো। তোমার নাম্বার তো আমার কাছে আছে। আর আমার নাম্বার না, আপনি আমার বলেন এখন কখন করবেন। আরে বাবা, তোমার সাথে আমি করবো তো, তুমি নিশ্চিত থাকো, আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। আপনি আমাকে সময়টা বলবেন কি বলবেন না সেটা বলেন। আরে বাবা, তুমি তোমার কথার বাইরে তো আমি যেতে পারবো না, আর যাইও না কখনো। তোমার সাথে যে কোনো কাজ করছি লিয়াজু মেনটেন করেই করছি। আমি যেটা কই সেটা শুনেন। হ্যাঁ বাবা, আমি কিছু আপনি যে দেখা কখন করবেন সেটা বলবেন কি বলবেন না, হ্যাঁ বা না করবেন। আমি তোমার সাথে দেখা করব। কখন? এইটাই কথা। কবে? এখন এই মুহূর্তে তো আমি একটু দূরে আছি। এখন তুমি আমার বলছো সকালের আপনি 12টার দিকে ছিলেন, আমি গিয়ে পাইনি আপনাদের। না না, আমি ছিলাম না বাবা। তুমি তোমার কেউ যদি বলে থাকে এটা তোমার ভুল ইনফরমেশন দিচ্ছে। আমি ফতুল্লাহ, আমি গত 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আমি যাই নাই। আচ্ছা ঠিক আছে, এখন কবে আসবেন? আমি আসবো ইনশাল্লাহ। আমি আইসা তোমার সাথে সাক্ষাৎ না করে আমি কিছু কোনো কাজই করব না। তুমি তো এখন ফ্যাক্টরি চলতেছে, চলুক, তোমার সাথে আমি লিয়াজু করবো ইনশাল্লাহ। তুমি নিশ্চিত থাকো। আমি নিশ্চিতের দরকার নাই। আপনি সেটা কবে আসবেন সেটা বলেন। আমার টাইম বলেন যে 2 দিন 4 দিন 5 দিন কবে? আমি 1 সপ্তাহের মধ্যেই তোমার আমি আইসা পড়বো ইনশাল্লাহ। আমি একটু দূরে আছি তো। আপনি যদি কালকে রাতে ফ্যাক্টরিতে আগুনটা পুরো ধরতে আপনি এসে বয়ে থাকতেন ওখানে? আরে বাবারে, পোড়াই দিবা কে রে বাবা? না, তোমার মতন একটা হাত থাকতে, তোমার মতন একটা হাত থাকতে আমার ফ্যাক্টরিতে আগুন ধরবে, এটা আমি কি বিশ্বাস করতে পারি? 2-4টা বাড়িতে 2-4টা শিল্প মিলে আগুন ধরে নাই? হাত ধরছে বাবা, কিন্তু তোমার মতো আমার একটা ছেলে থাকতে এটা হইব কেন? তুমি তো আমার রক্ত, অন্য কেউ তো না। না না, ধরছে কিনা জিগাই।
না না হইতে পারে, তুমি যে কথা খবর পান বলছো না নাই? অসম্ভবের কিছু না, হইতে পারে, কিন্তু তুমি যদি যেখানে আছো সেখানে কিছুই হবে না ইনশাল্লাহ। আগে আপনি আল্লাহ, আমার তুমি আমার বাপ। আমার বয়ান টয়ান দিয়ে না, আমি যেটা না কইতা বাবা, শুনেন। তুমি আমার বাপ। শৈশবের মতন মালিকের ফ্যাক্টরি ধরছে, সেলিম ওসমানেরটাও ধরছে, আর আপনি তো শামীম ওসমানের ছোট ভাই। বাবা আপনি তো এগুলি আগে কেন ধরবো। উল্টা পাল্টা কথা ঠিক বলতেছো আছে, বাবা? আপনি তো আবার ফরিদপুরে বলে আপনার সারাক্ষণ করলাম ঠিক আছে। বিএনপি আর ওখানে হয়ে গেলাম আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগ মানে আপনি তো বড় আওয়ামী লীগ। আপনি গুন্ডা পারলেন মিয়া, আপনি আমার এই দেশে কথা কন। কারে আপনার পাচ্ছি, কারে আমি রাখছি ক বাজান? শোনেন বাজান, তোমার লোক আমি বেয়াদবি আপনার- করতে চাই না বাবা, তুমি আমার বাপ লাগো। তোমার আল্লাহর কি করবেন? হস্তে আমি আগে আল্লাহ তোমার উপরে আমি নির্ভর করে আছি, তুমি বাবা একটু হেল্প করো আমারে। আপনি কি করবেন? আমি করব, তোমার সাথে আলাপ করি করবো। না না না, আপনি কি করলেন বেয়াদবি? শুনেছেন তো আপনারা? তাহলে তারেক রহমান যে বিভিন্ন জনসভায় গিয়ে বক্তব্য দিচ্ছেন যে তার দল ক্ষমতায় আসলে এই চাঁদাবাজিকে শূন্যের কোঠায় নামিয়ে আনবেন, এটি কি আদতেও সম্ভব? বিএনপির পক্ষে কি বাংলাদেশের চাঁদাবাজির রাশ টেনে ধরা সম্ভব? তারেক রহমানের পক্ষে কি এই চাঁদাবাজির রাশ টেনে ধরা সম্ভব? আমরা বলি না, কখনো সম্ভব নয়। কারণ বিএনপি নামক এই দলটি এবং তার নেতাকর্মীরা ইতিমধ্যেই পথ হারিয়ে ফেলেছে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। যেদিন থেকে তারা শহীদ জিয়ার পথ ছেড়ে দিয়েছে, যেদিন থেকে তারা খালেদা জিয়ার পথ ছেড়ে দিয়েছে, সেদিনই তারা ধ্বংস হয়ে গেছে। তাদের জন্য বিপর্যয় অনিবার্য হয়ে উঠেছে। যেদিন থেকে বিএনপি নামক এই সংগঠনটির প্রধান বুদ্ধিজীবী হিসেবে আবির্ভূত হয়েছে বিরানী আলমের মতো মানুষ, যেদিন থেকে এই সংগঠনের প্রধান বুদ্ধিজীবীর দায়িত্ব পালন করছে আব্দুল নূর তুষার, যেদিন থেকে এই সংগঠনটির প্রধান বুদ্ধিজীবীর ভূমিকা পালন করছে ডক্টর জাহেদ, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা তো বলবোই না, বাদই দিলাম। সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ, আমির খসরু মাহমুদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। কার কথা বলবো আর কার কথা বাদ দেব? একজনকে বললে আর একজন তো বেজার হবে, অখুশি হবে। ফজু পাগলার কথা তো বাদই দিলাম। এরা এই বিএনপিকে আজ খাদের কিনারে এসে দাঁড় করিয়েছে, যার কারণে বিএনপি এখন দেউলিয়াতের এমন পর্যায়ে চলে গেছে যে তারেক রহমানের জনসভায়, তারেক রহমানের উপস্থিতিতে যুব দলের নেতারা ভাষণ দেন, ছাত্র দলের নেতারা ভাষণ দেন যে আমরা বারবার তারেক রহমানের এই মঞ্চ থেকে জয় বাংলা স্লোগান দেব, দেখি কে কি করে। তারা এখন হাসিনাই তাদের ভরসা, একমাত্র ভরসা। বিএনপির ভরসা আর বাংলাদেশের জনগণ নয়, আওয়ামী লীগ। শুধু কি তাই? এখানেই কি শেষ? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শেখ হাসিনার প্রতি গোসা করে, একটু অভিমান করে বলছেন যে আপা চলে গেল, আমাদেরকে এমন একটা বিপদে ফেলে চলে গেল যখন গণতন্ত্রটাই নস্যাৎ হবার পথে। তিনি যদি এখানে থাকতেন তাহলে তো অন্তত গণতন্ত্রটা বেঁচে থাকতো। ফখরুল ইসলাম আলমগীর এর অবশ্য জবাব জনগণের পক্ষ থেকে দেওয়ার আগেই ফখরুল ইসলাম আলমগীরের জামাই ফাহাম আব্দুল সালাম তিনি তার শ্বশুরকে একটি চমৎকার জবাব দিয়েছেন। তো ভাগ্য ভালো এখানে তিনি শ্বশুরকে মাদার ড্যাশ 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 বলেছেন, কপাল ভালো যে তিনি ফাদার ড্যাশ 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 বলেন নাই। এই হলো বিএনপির অবস্থা। এই বিএনপিকে কি ভেবে জনগণ তাদের সিল দেবে? বিএনপি নেতা ইশরাক দেখলাম, এই ঢাকার নেতা ইশরাক, সে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে কিসের হা ভোট, কোনো হা ভোট হবে না, সব না ভোট। তার মানে কি? না ভোটকার আর হা ভোটকার। দর্শক, এটি কিন্তু আপনাদেরকে প্রচার চালাতে হবে এবং আপনাদের এটি খুব ভালোভাবে বুঝে নিতে হবে। হা ভোট মানে বাংলাদেশ, আর না ভোট মানে ইন্ডিয়া। পরিষ্কার কথা। হা ভোট মানে আমার লাভ, আর না ভোট মানে এদেশের নেতাদের লাভ, মন্ত্রী এমপি যারা হবে তাদের লাভ। কারণ হা ভোটের ভিতরে মন্ত্রী এমপিদের ক্ষমতা কমানোর কথা বলা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কি করতে পারবে আর কি করতে পারবে না সেই কথাটি বলা হয়েছে। হা ভোটের ভিতরে মাত্র 5টি প্রশ্ন, খুব বেশি না। মন্ত্রী যারা হবে তারা কোটি কোটি টাকা খরচ করছে, শুধু কোটি কোটি বললে ভুল হবে, দুঃখিত, মাফ করবেন দর্শক আমাকে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে একটা এমপি হবার জন্য। এই টাকা কেন খরচ করছে?
তার এখানে কি স্বার্থ? সে তো এই টাকা তুলবে। তো হ্যাঁ জয়যুক্ত হলে এই টাকা সে আর তুলতে পারবে না, তার ওই পথটা রুদ্ধ হয়ে যাবে। যার কারণে বিএনপি উঠে পড়ে লেগেছে এবং বিএনপির নেতাকর্মীরা উঠে পড়ে লেগেছে না ভোট জয়যুক্ত করতে। হার পক্ষে তারা হার কাছে কখনোই যাবে না। শুধু কি তাই, হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে বিএনপি শেখ হাসিনার মতো 17 বছর জোর করে ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু অবস্থার দৃষ্টি আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি যেভাবে না ভোটের প্রচারণা করছে, চালাচ্ছে, তাতে মনে হচ্ছে বিএনপি তাদের ভিতরে এই সুপ্ত বাসনা লুকায়িত রয়েছে যে তারা শেখ হাসিনা যেমন 17 বছর চালিয়েছে, অন্তত 17 বছর না হলেও মিনিমাম 15 বছর তারা চালাতে চায়, এরকম একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে আছে। জনগণ এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি বিএনপির কর্মীও হন, আপনি যাকে ভোট দিচ্ছেন, মনে করেন আপনি না ভোট দিলেন, তো না ভোট দিলে পরে আপনি যাকে ভোট দিলেন সে তো আপনার সমস্ত সুযোগ সুবিধাকে পায়ের তলে ফেলে সে তার আখের গুছানোর সব সুযোগ পেয়ে গেল। তাহলে চূড়ান্তভাবে আলটিমেটলি কে ক্ষতিগ্রস্ত হলো? আপনি বিএনপি করেন আর জামাত ইসলাম করেন আর যে দলই করেন, ক্ষতিগ্রস্ত হলো কে? এই আমি, আপনি, সাধারণ মানুষ। আর আপনি যদি হ্যাঁ ভোটে ভোট দেন, হাঁকে জয়যুক্ত করবেন, তাহলে আমাদের যে অধিকার, হ্যাঁ মানে পুরাটাই জনগণের অধিকার। যদি নিজেদের ভালো চান, নিজেদের স্বার্থ যদি টিকিয়ে রাখতে চান, একজন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে যদি রাষ্ট্র আপনার কথা শুনতে বাধ্য হবে, এই ভূমিকাটুকু যদি রাখতে চান, তাহলে আপনাকে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে, হাঁকে জয়যুক্ত করাতে হবে।